মাত্র তিনটা জিনিসের সমন্বয় যদি আমরা করতে পারি, কমপ্লিটিং সেন্টেন্সের যত ধরনের জটিলতা সব কিছু সমাধান হয়ে যাবে নিমেষেই। তো চলো আমরা চেষ্টা করি যে আজকে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পুরো ক্লাসটাকে কীভাবে ধরতে পারি। আসসালামু আলাইকুম। এইচএসসি এবং আলিম 26 ব্যাচে তোমরা যারা আছো, তোমাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্সের উপর একটা ক্লাস নিয়ে আসছি। আমরা অনেকেই কমপ্লিটিং সেন্টেন্সের ঝামেলার মধ্যে পড়ি। এটার মূল কারণ হচ্ছে তিনটা। আমরা অর্থকে বুঝি না। অর্থ বোঝাটা কমপ্লিটিং সেন্টেন্সকে পারার জন্য খুব জরুরি, কারণ বাক্যের অর্থ না বুঝতে ভেতরের রিলেশনগুলোকে আমরা বুঝতে পারবো না। 2 নম্বর হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজগুলোকে চেনা। সাধারণত একটা বাক্য দেওয়া থাকে, তারপর ফুল স্টপ দিয়ে আরেকটা বাক্যের অংশকে কমপ্লিট করতে বলে। এই যে দুইটা বাক্যের মাঝখানে সম্পর্ক বা যেই জায়গায় গ্যাপ দেওয়া আছে সেই জায়গায় কোন ক্লজটা বসবে, কেন বসবে, এই যে সম্পর্কটা, এটা বোঝাটা খুব জরুরি। 3, সেন্টেন্স যেহেতু আছে, সেন্টেন্সের স্ট্রাকচার বোঝাটাও জরুরি। এই তিনটা জিনিসের সমন্বয় যদি করতে পারি, মাত্র তিনটা জিনিসের সমন্বয় যদি আমরা করতে পারি, কমপ্লিটিং সেন্টেন্সের যত ধরনের জটিলতা সব কিছু সমাধান হয়ে যাবে নিমেষেই। তো চলো আমরা চেষ্টা করি যে আজকে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পুরো ক্লাসটাকে কীভাবে ধরতে পারি। ওকে, যেহেতু সেন্টেন্স নিয়ে কথা হচ্ছে, সেন্টেন্স কমপ্লিট করতে হবে এটাই বলা হচ্ছে। তার মানে আমাদেরকে সেন্টেন্স পারাটা খুব জরুরি। সেন্টেন্সের ক্ষেত্রে আমরা খুব বেসিক একটা সেন্টেন্সের ক্লাস তোমাদেরকে দিয়েছি। সেইখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি সেন্টেন্স কাকে বলে, কীভাবে স্ট্রাকচারগুলো হয়। যাদের এখনও সেন্টেন্সের প্রবলেম আছে তারা এই ভিডিওর নিচে সেই ক্লাসের লিঙ্কটা দেওয়া আছে, তোমরা জাস্ট দেখে ইউটিউবে খুব দ্রুত টেনে দেখে ফেলতে পারবা। বাট ওই ক্লাসের সারমর্মটাই আজকে আমরা করবো যে সেন্টেন্স কয় ধরনের পড়ছি আমরা। সেন্টেন্স আমরা পড়ছি হচ্ছে গঠনের দিক থেকে 3 প্রকার। কী পড়ছি? সিম্পল সেন্টেন্স পড়েছি, কমপ্লেক্স সেন্টেন্স পড়েছি এবং হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স পড়েছি। এটা জানি না এখন তোমাদের বয়সে কেউ নাই বা কারোরই না জানার কথা না, কিন্তু আরেকবার কেন পড়াচ্ছি, যাতে আমাদের কমপ্লিট করতে যে কাজে দেয়। সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা ছিল একটা সাবজেক্ট থাকবে সেখানে, এবং অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে, ইনফিনিট নাম্বার অফ নন ফাইনাইট ভার্ব থাকতে পারবে। কারা ফাইনাইট ভার্ব কীভাবে কাজ করে নিয়ে বিস্তারিত কথা হয়েছে। সিম্পলি আমরা বলি, আমরা যতগুলো ভার্ব পড়েছি জীবনে, ভার্ব 1 2 3 4 5 6 অনেকগুলো ভার্ব পড়তে পারি। প্রথমেতে প্রেজেন্ট ফর্মের যে ভার্বটা আছে, যেমন গো বা প্লে বা স্লিপ, এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেটাকে আমরা ভার্ব 1 ডাকি। এগুলোর ভার্ব 2 আছে, যেমন ওয়েন্ট হচ্ছে ভার্ব 2, প্লেড হচ্ছে ভার্ব 2, স্লিপড হচ্ছে ভার্ব 3 মানে ভার্ব 2। এগুলোর ভার্ব 3 আছে যেগুলোকে আমরা ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল ডাকি, যেমন গো থেকে গন, প্লে থেকে প্লেড, স্লিপ থেকে স্লেপ্ট, এই ধরনের জিনিসগুলো। ভার্ব 4 নামে আমরা একটা ভার্বকে পাই, যেগুলোকে অ্যাকচুয়ালি আমরা ভার্ব আইএনজি বলি ফর্ম, যেটা প্রেজেন্ট পার্টিসিপল, যেমন গোয়িং, প্লেয়িং, স্লিপিং, এই ধরনের। ভার্ব 5 আছে একটা, 5 নাম্বার যে ভার্বটা আমরা ভার্ব 5 ডাকবো ক্লাসে, যেগুলো হচ্ছে 2 + ভার্ব 1 নামে, যেটাকে আমরা ইনফিনিটিভ ডাকি, লাইক টু গো, টু প্লে, টু স্লিপ, এই ধরনের। আরেকটা হচ্ছে ভার্ব 6, হ্যাভিং + ভার্ব 3 হয়, যেমন হ্যাভিং গন, আই ডু দ্যাট, অথবা হ্যাভিং প্লেড, এই ধরনের। সো এর মধ্যে আমরা দেখবো যে ফাইনাইট হিসাবে কারা বসে, যারা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, যেমন ভার্ব 1 সারা জীবন ফাইনাইট, ভার্ব 2 সারা জীবন ফাইনাইট, ভার্ব 3 এবং 4 অর্থাৎ আইএনজি ওয়ালা ফর্ম অথবা ভার্ব 3, যেমন আই প্লেড, আই এম প্লেয়িং, এই দুইটা ভার্বের আগে যদি অক্সিলারি থাকে, যেমন আই অ্যাম প্লেয়িং, আই হ্যাভ প্লেড, এই জিনিসগুলো সবসময় ফাইনাইট বসবে, কারণ তারা নিজের অর্থ প্রকাশ করতে পারতেছে। বাট নর্মালি যদি এরা বাক্যের মধ্যে অক্সিলারি ছাড়া বসে, যেমন আই প্লেয়িং, আই গন, এগুলো কিন্তু অর্থ দেয় না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব হিসাবে বসবে। কেন বসে, কীভাবে বসে, এই বিস্তারিত। এবং ভার্ব 5 এবং 6 যেটা সারা জীবন নন ফাইনাইট বসে। আমি রিকোয়েস্ট করবো যাদের এখন এই জিনিসগুলো যা বললাম এতক্ষণে যদি প্রবলেম থাকে, তোমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচারসের ক্লাসটা, যেটা এই ভিডিও নিচে দেওয়া আছে, খুব ভালো করে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারসের ক্লাসটা করে ফেলো, তাহলে এই কনফিউশন দূর হয়ে যাবে। সো সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটাই থাকবে। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখি যে এইখানে ঘটনা যেটা ঘটে, একটা সাবজেক্ট থাকে, তারপরে একটা ফাইনাইট ভার্ব থাকে, একটু পরে আবার আরেকটা ফাইনাইট ভার্ব চলে আসে কোনো জায়গা থেকে বা আসতে চায় বাক্যের মধ্যে। যেমন আমি যদি বলি যে আমি ঘুমিয়ে, ধরো আমি ক্লাস শেষ করে পড়া পড়েছিলাম, বা আমি খেলা শেষ করে পড়া করেছিলাম, তাহলে খেলা শেষ করে কিন্তু এখানে ভার্ব না, পড়া করেছিলাম হচ্ছে একমাত্র ফাইনাইট ভার্ব। কিন্তু এখন আমি খেলা শেষ করেছিলাম এবং পড়া শেষ করেছিলাম, এই যে মাঝখানে খেলা শেষ করেছিলাম, পড়া শেষ করেছিলাম, দুইটা ভার্ব একসাথে বসছে, কখনোই বসবে না আনলেস আনটিল তাদের মাঝখানে একটা ক্লজ মেকার থাকে। কখনো আমরা এটাকে কানেক্টরস বলি, কখনো ক্লজ মেকার বলি, যেই নামে ডাকতে সুবিধা হয় তোমাদের, আমি ক্লজ মেকার ডাকছি। তখন আমরা দেখবো যে এই যে এবং কথাটা বলেছিলাম, আমি পড়া শেষ করেছিলাম এবং খেলা শেষ করেছিলাম, তাহলে মাঝখানে এবং বসলো। কখনো আমরা পাই যদি তুমি আমার বাসায় আসো তাইলে আমি যাব, তাহলে এই যে আসো, তুমি আসো একটা ভার্ব, আমি যাব একটা ভার্ব, মাঝখানে কিন্তু যদি বসছে। বাট এই বাক্যটাকে আমরা সিম্পলি বলি তুমি আসলে যাব, ঠিক আছে, বা আসো, আসার পর যাব, এই ধরনের কথাগুলোকে আমরা বলি। সো ঝামেলা হচ্ছে যে এটা কমপ্লিটিং সেন্টেন্স আমাদের যা লাগে, এগুলো সেন্টেন্সের আলাপ। কমপ্লিটিং সেন্টেন্স আমাদের যা লাগে সেটা হচ্ছে এই যে দুইটা ক্লজ মেকার, মানে একটা ক্লজ মেকার বাক্যে বসে, দুইটা বাক্যেরই সেম প্যাটার্ন,
যে সাবজেক্ট বসবে, একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব বসবে, মাঝখানে ক্লজ মেকার বসবে। কখন কোন বাক্যে কোন ক্লজ মেকারটা বসবে সেটা ডিসাইড করে দেয় কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। সো এই জায়গাটাই হচ্ছে আমাদের আজকে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে লাগবে। আমরা দেখব যে দুইটার মধ্যে আলাদা আলাদা ক্লজ মেকারগুলো যখন বসে, ক্লজ মেকারের ক্ষেত্রে মানে দুইটা বাক্যকে আমরা কেমনে ডিফাইন করবো যে কোনটা ফাইনাইট কমপ্লেক্স সেন্টেন্স আর হচ্ছে কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, কীভাবে আমরা বুঝবো যে কোনটা কমপ্লেক্স আর কোনটা কম্পাউন্ড। এই দুইটা বাক্যকে বুঝতে পারলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও কিছুটা আমরা আগে যাব। যেমন আমরা দেখব যতগুলো WH কোশ্চেন রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়, বাক্যে একটা ক্লজ তৈরি করে, ক্লজ এবং ফ্রেজ নিয়েও আমি একটু পরে বর্ণনা করতেছি, যতগুলো WH কোশ্চেন বাক্যে ক্লজ তৈরি করে রিলেটিভ প্রোনাউন হিসাবে বসে, এইগুলোকে আমরা ডাকবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের। যেমন হোয়েন, হোয়ার, হাউ যদি বাক্যের মাঝখানে বসে, আই নো, হু, ইউ আর, এই যে মাঝখানে হুটা বসছে হচ্ছে তুমি কে আর আমি কি জানি, এর মাঝখানে সম্পর্ক তৈরি করেছে। একটু পর আমরা ব্যাখ্যা উদাহরণ সহ আসতেছি এই WH কোশ্চেনগুলো। তারপরে ইফের বাক্য অহরহ ব্যবহার হয় আমাদের, ঠিক আছে। তারপরে হচ্ছে দ্যাট, ঠিক আছে। দেন আমরা দেখবো হচ্ছে দো অথবা অলদো, যেই নামে আমরা এটাকে বসাই, দো অলদো দুইভাবে বসতে পারে, দো অলদো। তারপরে হচ্ছে আনটিল, টিল, আনটিল, আনলেস, ঠিক আছে। এই জিনিসগুলো সিন্স, অনেক বেশিরভাগ পাবো আমরা সিন্স অথবা অ্যাজ, দুইভাবেই বসে। এইটার কাছাকাছি, একদম কাছাকাছি হচ্ছে বিকজ, ঠিক আছে। এই জিনিসগুলো সাধারণত আমরা দেখবো কিসের মধ্যে থাকে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মেকার হিসাবে থাকে। কমপ্লেক্স সেন্টেন্স হবে যখন আমরা দেখব যে দুইটা ফাইনাইট ভার্বের মাঝখানে এই ইফ, দ্যাট, তারপরে বিকজ, সিন্স, অথবা মাঝখানে যদি আমরা দেখি WH কোশ্চেনে যে কোনো হোয়ার, হোয়েন, হাউ, হু, হোম, এগুলো যদি থাকে আমরা কী ভাববো এগুলোকে বা কী ধরে নিব, এরা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি এর বাইরে আমরা দেখি যে কম্পাউন্ড সেন্টেন্স কখন হবে, যদি আমরা দেখি যে ফ্যান বয়েজ নামে, ফ্যান বয়েজ সংক্ষিপ্ত রূপে আমরা এটাকে ব্যবহার করি, হ্যাঁ, ফর, অ্যান্ড, অর, বাট, ইয়েট, সো, বিশেষত আমরা পাবো হচ্ছে অ্যান্ড অর বাট, এগুলো আমরা বেশি পাই, অ্যান্ড অর বাট। এটা কিন্তু একদম মানে তোমরা কিন্তু চেঞ্জিং সেন্টেন্সও দেখবা যে এইভাবেই শুরু করবো আমি, কারণ এটা চেঞ্জিং সেন্টেন্সের নিয়ম। সেন্টেন্সকে চেঞ্জ করতেছো মানে চেঞ্জিং সেন্টেন্স মানে তুমি এবার আর চেঞ্জ না করে অর্ধেক সেন্টেন্সকে কমপ্লিট করতেছো, দুইটা এত বেশি রিলেটেড। আরেকটা টপিক হচ্ছে যেটা হচ্ছে কানেক্টর, সেন্টেন্স কানেক্টরস। তিনটা বিষয়কে তোমরা পড়ো সেন্টেন্সে, HSC-তে, সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স, সেন্টেন্স কানেক্টরস, সেন্টেন্স কমপ্লিটিং। সো তিনটা খুবই ইন্টার রিলেটেড। যত ভালোভাবেই তিনটাকে একসাথে পড়বা তত সেন্টেন্সকে আরও ভালোভাবে মজা নিয়ে পড়তে পারবা। তাহলে আসো, এইবার তোমার কাছে প্রশ্ন কী চায়, তোমার কাছে প্রশ্ন যা চায় সেটা বোঝাটা জরুরি। তাহলে আমরা কী শিখতে যাচ্ছি এটা বুঝতে পারবো। ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, সো উই শুড ড্যাশ ড্যাশ। একটা ফাইনাইট ভার্ব দেয়া আছে তোমাকে, বাক্যটার মধ্যে একটা ক্লজ মেকারও দেয়া আছে। তো তুমি কি করবা, তোমার নিয়ম কি ছিল, দুইটা ফাইনাইট ভার্বের মাঝখানে একটা ক্লজ মেকার বসবে। তাহলে বাক্যের বাকি অংশটাকে তুমি চেঞ্জ করবা, এইখানে যখন আসতে থাকবা একটু পরে তোমাকে আরেকটা ফাইনাইট ভার্ব দিতে হবে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ফুল স্টপ, বাক্য আগেরটা শেষ। ড্যাশ ইউ ক্যানট গেট আ গুড জব, ইউ ক্যানট গেট আ গুড জব, এই ক্যানট গেট একটা ফাইনাইট ভার্ব হয়ে আছে অলরেডি। তাহলে এই বাক্যে তোমাকে হয় এই বাক্যটাকে সিম্পল বানাইতে হবে, যে তুমি এখানে শুধু একটা মানে লিঙ্কার্স ব্যবহার করে নন ফাইনাইট ভার্ব ব্যবহার করে শেষ করতে পারবে বাক্যটাকে, অথবা এই বাক্যে তোমাকে একটা কমপ্লেক্স ক্লজ মেকার দিতে হবে এবং আরও একটা ফাইনাইট ভার্ব দিতে হবে, কারণ একটা ফাইনাইট ভার্ব হয়ে আছে। তুমি কোন দিকে যাবা, ইটস আপ টু ইউ। বাক্যের স্ট্রাকচার কি তুমি সিম্পল বানাবা নাকি কমপ্লেক্স বানাবা? যদি তোমাকে বাধ্য হয়ে কমপ্লেক্স করতে হয় সেটা হিসাব আলাদা, বা কম্পাউন্ড করতে সেটা হিসাব আলাদা। যদি না করতে হয় তুমি স্বাধীন থাকবা যে তুমি কমপ্লেক্স নিবা নাকি কম্পাউন্ড নিবা, ইটস আপ টু ইউ। তারপরে আসো, করাপশন ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, ফুল স্টপ হয়ে গেছে। ইট ইজ হাই টাইম, এই যে ইজ ফাইনাইট ভার্ব দেওয়া আছে, এরপর তুমি যেদিকেই যাবা যাইতে পারবা। মজার ব্যাপার হচ্ছে এই যে টাইম, হাই টাইম, এগুলোকে আমরা রাইট ফর্মস অফ ভার্বসে পড়ে আসছি। সো সেখানেরও কিছু নিয়ম অ্যাপ্লাই হবে। রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাস তোমাদেরকে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারবা। সো প্রথম ক্লাসটা নিয়েছি, সেখানে আমি বলছিলাম রাইট ফর্ম অফ ভার্বসের অসংখ্য নিয়ম, শেষ দিকে যা যা পড়াইছি, ইফের নিয়ম, তারপরে হচ্ছে যে হাই টাইমের নিয়ম, আনলেসের নিয়ম, অ্যাজ ইফ অ্যাজ দোর নিয়ম, সিন্স অ্যাজ এর নিয়ম, 5টা নিয়ম ধরে ধরে বলছি। এরা সবাই লিস্টের নিয়ম 6টা নিয়ম, সবগুলোই উইশের নিয়ম 7টা নিয়ম। এগুলো কিন্তু সবগুলোই আবার চেঞ্জিং সেন্টেন্সে, সরি কমপ্লিটিং সেন্টেন্সে আসবে। তো দেখো হাই টাইমের নিয়ম চলে আসছে। আরও পাবা, আই উইশ, আগের বাক্য মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, আই উইশ। তাহলে উইশের পরে ওই রাইট ফর্ম ভার্বসে যা পড়ে আসছিলা ভার্বটাকে সেইভাবে রেখে সেন্টেন্সটাকে কমপ্লিট করে দিবা, দ্যাটস ইট। মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার, বাট যুক্ত বাক্য আছে। সো এইখানে এটা আলটিমেটলি দেখা যাবে যে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে, কারণ অ্যান্ড অর বাট হাবি জাবি থাকলে কমপ্লিট সেন্টেন্স হয়। হি ক্যানট রান দ্য বিজনেস, সো আবার ওই যে এখানেও সো ছিল, এখানেও সো আসছে। হি কনফেসড দ্যাট, খেয়াল করো এই যে দ্যাট ক্লজ মেকার হিসাবে যুক্ত হয়েছে, তার আগে অলরেডি কনফেসড একটা ফাইনাইট ভার্ব হিসাবে আছে। তোমাকে কী করতে হবে,
অর্থ প্রথমে বলছি তিনটা বিষয়ের মধ্যে অর্থ খুব জরুরি, তারপরে তোমাকে বাক্যের স্ট্রাকচার বোঝাটা খুব জরুরি। তাহলে ক্লজ মেকার হিসাবে আছে এই ভদ্রলোক, এখানে একটা ফাইনাইট ভার্ব, তোমাকে এইখানে সুন্দর করে একটা ফাইনাইট ভার্ব দিতে হবে। যদি দ্যাট না থাকতো তুমি চাইলে এখানে একটা নাউন বসায়, যেহেতু ফাইনাইট ভার্ব ছিল নন ফাইনাইট ভার্ব যে কোনো একটা বসায় অ্যান্সার করে দিতে পারতা, কিন্তু এখন তোমাকে একটা ফাইনাইট ভার্ব অবশ্যই দিতে হবে। আর অর্থ বুঝলে আমরা দেখবো যে পরে আমি তাকে মাফ করে দিছি, তার মানে হচ্ছে সে কনফেস করছে যে সে দোষী ছিল। তাহলে হি কনফেসড, দ্যাট না থাকলে আমরা বলতাম হিজ গিল্ট, তাহলে নাউন হইতো বা নন ফাইনাইট ভার্ব হইতো। এইখানে আমরা দেখতেছি দ্যাট থাকার কারণে বলতে হবে হি ওয়াজ গিল্টি বা এরকম কিছু। সো আসতেছি, দ্য স্টুডেন্ট কুডন্ট মেমোরাইজ দ্য পয়েম, ইট ওয়াজ টু ডিফিকাল্ট। তো টু ডিফিকাল্ট ওয়াজ একটা ফাইনাইট ভার্ব আছে, তো অলরেডি এটা একটা সিম্পল বাক্যের স্ট্রাকচার হয়ে আছে, টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। অথবা টু ডিফিকাল্টটাকে আমরা চাইলে যদি বাক্য এখানে না থাকে, এখান থেকে ফুল স্টপ মানে শূন্যস্থান শুরু হয়, আমরা এটাকে কমপ্লেক্স করতে পারতাম। আপাতত যেহেতু টু অলরেডি দেওয়া আছে, টু অ্যান্ড টু বসে ভার্ব 5 হিসাবে বসবো এটা, তখন আমরা দেখবো সেটা নন ফাইনাইট ভার্ব হচ্ছে, বাক্যে একটাই ফাইনাইট ভার্ব ভদ্রলোক সিম্পল সেন্টেন্স থাকবে। সো এই যে দেখো যা যা পড়ে আসছি আমরা, তাহলে বাক্যের স্ট্রাকচারের ক্ষেত্রে নির্ভর করে কি, যে আমরা কোথায় বুঝবো যে বাক্যটাকে একটাই ফাইনাইট ভার্ব থাকলে অনেকগুলো নন ফাইনাইট ভার্ব দিয়ে বাক্যটাকে সিম্পল করব, নাকি একটা ফাইনাইট ভার্ব আছে ক্লজ মেকার একটা দেয়া আছে তাহলে আরেকটা ফাইনাইট ভার্ব বসাইতে হবে, অথবা দুইটা ফাইনাইট ভার্ব দেয়া আছে মাঝখানে একটা ক্লজ মেকার বসে বাক্যগুলোকে আমরা হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড করব। বেসড অন এই জিনিসগুলো ব্যবহার করে একটা বাক্য কমপ্লেক্স হয়, একটা কম্পাউন্ড হয়। এইটাই হচ্ছে আমাদের 2 নম্বর স্টেপটাকে বোঝায় যে আমরা বাক্যের গঠনগুলোকে ধরতে পারছি। এবার আসো প্রথম যেটা বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, অর্থ বোঝা। বেশিরভাগ স্টুডেন্ট অর্থ বুঝতে গেলে ঝামেলা হয়, যদি এটা খুবই আনএক্সপেক্টেড, কারণ তোমরা কমপ্লিটিং সেন্টেন্স 8এও পড়ছো কিছুটা, 19-এ তো একটা ফুল সিলেবাস তোমাদের ছিল কমপ্লিটিং সেন্টেন্সের উপরে, সেম জিনিস আবার এখন করতেছো। অর্থ না বোঝাটা খুব অন্যায়, বাট এখন আমরা যে পরিস্থিতি আসছি আমি ন্যায় অন্যায়ের জায়গায় যাচ্ছি না, আমরা অর্থকে বোঝার চেষ্টা করব। তাহলে অর্থ বুঝতে গেলে আমাদের এই জিনিসগুলো লাগবে, যে কোন ভদ্রলোক কোন জায়গায় কীভাবে কাজ করে। আমি কমপ্লেক্স সেন্টেন্সে আগে যাচ্ছি। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্সে যারা ক্লজ মেকার হিসেবে ব্যবহৃত হয় তারা, মানে বাক্যের ওই যে মাঝখানে যে আমি করতে চাচ্ছি যদি, তাহলে আমরা দেখব কারণ যদি বুঝায় মাঝে মাঝে, হ্যাঁ কারণ বা শর্ত, আমি আরও বিস্তারিত তোমাদের পড়াবো যে দুইটার মাঝখানে কে কে থাকবে, কিভাবে থাকবে, ফুল স্লাইড তোমাদেরকে দেখাবো যে একদম কে কখন কিভাবে কেন বসতেছে, এটাও পড়াবো, এগুলো সব দেখাবো। বাট মাথায় আগে একটু ঢোকাও যে জাস্ট কোন অর্থে কি বসতে পারে। ধরো তুমি কারণ বুঝাইছো, তাহলে তুমি কি বিকজ বসাইতে পারবা না? নর্মালি যখন তুমি কারণ বোঝাবা যে তুমি এটা করলে কিন্তু আমি এটা আসবো না, তাহলে সেই ক্ষেত্রে তুমি বিকজ বসাইতে পারবা, ঠিক আছে? মনে রেখো বিকজ থাকলে ক্লজ বসে, অর্থাৎ একটা ফাইনাইট ভার্ব থাকবে। বিকজ অফ থাকলে সেখানে ফ্রেজ বসে, তার মানে সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, নন ফাইনাইট থাকবে। অ্যাজ সিন্স বসাইতে পারবো আমরা, ঠিক আছে? মাঝে মাঝে ওই শর্তটুকু মানলে ইফ বসাইতে পারি, আনলেসও বসাইতে পারি। সো এই জিনিসগুলো যখন আমরা দেখবো তখন আমরা অর্থটা নেবো যে এরপর একটা শর্ত চাচ্ছে। যদি তুমি আসো বা আমি যাব, বাক্য যদি এরকম অর্থ থাকে, তাহলে তুমি দেখবা যে ইফ বসায় শর্তটা বসাবো যে ইফ ইউ কাম। আমি ক্লাসে আসতে পারি নাই বিকজ বলে দিছে, তার মানে তোমাকে সেখানে রেজাল্ট দিয়ে দিতে হবে, শর্ট একটা কারণ দেখাইতে হবে। আমি ক্লাসে আসতে পারি না বিকজ আই ওয়াজ ইল। আমি তাকে চিনি বা সে বিপদে পড়তে যাচ্ছে, সিন্স সে আমাকে ছাড়া যাচ্ছে, তার একটু সাহায্য করো, সিন্স হি ইজ নিউ ইন দ্য সিটি, ঠিক আছে? এই যেভাবে তুমি কারণ বা শর্ত দেখলে দেখবো যে আমরা এই জিনিসগুলো বাক্যে ব্যবহৃত হতে পারে, বা আমি সেন্স করবো যে বাক্যে যখন এরা উপস্থিত তখন আমাকে একটা কারণ বা শর্ত উল্লেখ করতে হবে। আচ্ছা, সময় উল্লেখ থাকতে পারে, মাঝে মাঝে আমরা দেখব বাক্যে সময় উল্লেখ থাকতে পারে। হ্যাঁ, সময়ের ক্ষেত্রে আমরা কী করব, ওই যে ডাব্লিউএস কোশ্চেনগুলোর মধ্যে আমরা পড়ছিলাম যে হোয়েন, যে আই নো সে আসবে কখন সেটা আমি জানি, হোয়েন হি উইল কাম, ঠিক আছে? আচ্ছা, যখন তুমি সে আমার কাছে আসে যখন সে বিপদে পড়ে, হি কামস ওয়েন হি ইজ ইন ডেঞ্জার, অথবা ওয়েন এভার, এটার সাথে আমরা ওয়েন এভারও যুক্ত করতে পারবো, ঠিক আছে? ওয়েন এভার। তারপরে সিম্পল সেন্টেন্সে আমরা দেখবো অ্যাট দ্য টাইম বসাইতে পারবো আমরা, অ্যাট দ্য টাইম, ঠিক আছে? তাহলে ওয়েন, অ্যাট দ্য টাইম। আবার চাইলে সিন্সও বসতে পারে, যেমন এটা অনেক দিন হয়ে গেছে, উইল মেট লাস্ট, রাইট ফ্রম ভার্বসে পড়ছি আমরা, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমরা সিন্স বসাইতে পারবো, ঠিক আছে? এক পাশে প্রেজেন্ট ইনডেফিনিট, অন্য পাশে ভার্ব টু, এক পাশে ভার্ব টু থাকলে অন্য পাশে হ্যাড প্লাস ভার্ব থ্রি, যেমন ইট ওয়াজ লং টাইম সিন্স উই হ্যাড মেট লাস্ট, রাইট ফ্রম ভার্বসে জাস্ট মানে ভেরি রিসেন্টলি আমরা পড়ছি। সো সময়ের ক্ষেত্রে এগুলো বুঝাইতে পারি। আর কী হইতে পারে, কারণ ছিল, শর্ত ছিল। আমরা দেখব ধরো রেজাল্ট, ঠিক আছে? এটাকে কি বলা যায়, ফলাফল বুঝাইতে এভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে? ফলাফল বুঝাইতে পারি আমরা। ফলাফলের ক্ষেত্রে এই যে বিকজ যদি এই দিক থেকে আসে, বিকজ যদি আসে, ঠিক আছে? এইভাবে দিতে পারবো। অ্যাজ এ রেজাল্ট এই টাইপের কথা উঠতে পারে।
কানেক্টরসের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যেগুলো সিমিলার ব্যবহার আমরা করে থাকি সাধারণত। ক্লিয়ার? তারপর আর কি হতে পারে? প্লেস থাকতে পারে, রাইট? এটাকে কি বলবো আমরা? এটাকে বলতে পারি হচ্ছে সময় গেল, সময়ের পরেই দেওয়া উচিত ছিল। এনিওয়ে আসো, জায়গা, টাইম আর কি। হ্যাঁ, জায়গা উল্লেখ থাকতে পারে। তখন আমরা কি করব? হোয়ার ব্যবহার করব। ঠিক আছে, হোয়ার ব্যবহার করব। যেমন আমি ওই জায়গায় যাব বা কারো জায়গায় সে এটা করে, ওয়ার এজ আমি এটা করি। ঠিক আছে, ওয়ারের সাথে অ্যাজও ব্যবহার করতে পারি, ওয়ার এজ। ঠিক আছে, ওয়ার এজ এভাবে ব্যবহার করতে পারি। কিছু কিছু সময় আমরা দেখবো যে বিপরীত অর্থ বোঝাবে। হ্যাঁ, একটা যেটা বোঝাচ্ছে আরেকটা তার বিপরীত অর্থ বোঝাবে। কেমন? তখন আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্সে দো অলদোর ব্যবহার হয়। অলদো অথবা দো আমরা বসাবো। আমি সব কিছু আবার তোমাদেরকে দেখাবো। যেমন আমি বৃষ্টি হচ্ছে বাইরে, তাও আমি যাব বাইরে। অলদো ইট ইজ রেনিং আই উইল গো আউটসাইড। কিন্তু বৃষ্টি হচ্ছে এই জন্য আমি যাব না, তখন কিন্তু এই যে কারণ বোঝাবে, সিন্স বোঝাবে। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে, সিন্স ইট ইজ রেনিং আই উইল নট গো আউট। সিন্স মানে অলদো ইটস রেনিং আই উইল গো আউট, নেগেটিভ হয়ে গেল বাক্যটা। বৃষ্টি হচ্ছে এই জন্য যাবো না, বৃষ্টি হচ্ছে তারপরেও যাব। এই ধরনের কথা ব্যবহৃত করতে পারি আমরা। সেম জিনিসগুলো যদি আমরা কম্পাউন্ডে ব্যবহার করি, জাস্ট আমি আলাদা কালারে, একটা কালারে যদি লিখি কম্পাউন্ডারগুলো সাদা কালারে, ঠিক আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে জাস্ট দেখো বাক্যের গঠন কীভাবে চেঞ্জ হয়। যদি জাস্ট কম্পাউন্ডে লিখি আমরা, তাহলে কারণ বা শর্তের ক্ষেত্রে বিকজ সিন্স হাবি যাবি ছিল, আমরা কি লিখতে পারবো? সো। যেখানে কম্পাউন্ডগুলো আমি হচ্ছে সাদা কালি দিয়ে লিখতেছি, চাইলে আমরা সো ব্যবহার করতে পারবো। আই ওয়াজ দেয়ার সো আই নো। বিকজ আই ওয়াজ দেয়ার আই নো, কমপ্লেক্স সেন্টেন্স। আই ওয়াজ দেয়ার সো আই নো, কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, সময় যদি বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করবো এখানে? ধরো অ্যাট দ্য টাইম, এখানে অ্যান্ড ব্যবহার করা যায়। আই ওয়াজ দেয়ার অ্যান্ড আই নিউ ইট। এখানে আমরা দেখবো যে অ্যান্ড হাবি যাবে এগুলো ব্যবহার করতে পারি। এক্স্যাক্টলি চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের মনে আছে মাত্র 5টা নিয়মে চেঞ্জিং সেন্টেন্স পড়াইছিলাম, সো তারা ওইটাও দেখে নিতে পারো। চেঞ্জিং সেন্টেন্সে যেই বাক্যগুলো যেই ক্লজ মেকারের মাধ্যমে শুধু চেঞ্জ হয়েছে তারাই এখানে নিজেদের জায়গায় বসে যাবে। ফলাফলের ক্ষেত্রে বাট ব্যবহার করা যায়। ঠিক আছে, ইয়েট ব্যবহার করা যায়। যে আমি গেছিলাম, ইয়েট এটা হয় নাই, সেখানে আমরা অ্যান্ডও ব্যবহার করতে পারি। যে সে পড়াশোনা করছে, অ্যান্ড হি পাস্ট। ঠিক আছে, বিকজ হি রেড স্টাডি ওয়েল, হি পাস্ট। এটা যেমন কমপ্লেক্স সেন্টেন্স। হি স্টাডিড ওয়েল অ্যান্ড হি পাস্ট, অ্যান্ড যুক্ত করলে এখানে রেজাল্ট বা ক্লজ বোঝানো যায়। জায়গার ক্ষেত্রে আমরা দেখব খুব একটা জায়গার ক্ষেত্রে লাগে না। এই বিপরীত বোঝাইতে এখানে বাট বসে, রাইট? বাট বসে। অলদো ইটস রেনিং উইল গো আউট, ইটস রেনিং বাট উইল গো আউট। ঠিক আছে, এগুলো বসতে পারে। আর কি হইতে পারে? এইদিকে বিপরীতে হাউএভারও বসতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লেক্সের ক্ষেত্রে হাউএভার, HOW, হাউএভার। এটা মনে পড়লো, এটা দিয়ে দিলাম হাউএভার। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কি সেটা আমরা বলছি যে ফ্রেজ বা ক্লজ খুঁজে না। ওকে, নর্মালি দেখো তিনটা বাক্য লিখছি আমরা এখানে, এইটা 2টা 3টা বাক্য লিখছি। ওকে, আই স আ চাইল্ড ক্রাইং। আচ্ছা, এইখানে স একমাত্র ফাইনাইট ভার্ব, বাক্যে আর কোনো ফাইনাইট ভার্ব নাই। এটা নন ফাইনাইট ভার্ব। কেন? কারণ ভার্ব 1 ING হয়েছে, ভার্ব 4, বাট তার কোনো অক্সিলারি নাই। বাকি একটাই ফাইনাইট ভার্ব। কোন ধরনের বাক্য? সিম্পল বাক্য, যেটা আমরা আগে বলছি সিম্পল বাক্য হয়, রাইট? এই যে এই ধরনের সিম্পল বাক্য হয়। ওকে, এবার আসো, এইখানে আই স আ চাইল্ড একটা ফাইনাইট ভার্ব, ওয়াজ ক্রাইং ভার্ব 1 ING, আগে অক্সিলারি আছে, এটাও একটা ফাইনাইট ভার্ব। কখনোই বসবে না বাক্যে ফাইনাইট ভার্ব দুইটা একসাথে, আনলেস অর আনটিল তার মাঝখানে একটা ক্লজ মেকার আছে। এই যে ভদ্রলোক ক্লজ মেকার হিসেবে বসছে, কোন ধরনের ক্লজ মেকার আমরা দেখতে পাচ্ছি? এই যে ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে হু বসছে, ইফ দ্যাট আনটিল হাবি যাবি বিকজ সিন্সেস যা আছে, যদি ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে হু, হোম, হোয়ার, হাউ, হাম, হুম এগুলো যদি বসে, তাহলে আমরা দেখবো সেই ক্ষেত্রে এটা কি হয়? কম্পাউন্ড সেন্টেন্স হয়। আমাকে লেখা দেওয়ার দরকার আছে? এটা হচ্ছে একটা সিম্পল বাক্য, এটা হচ্ছে একটা কমপ্লেক্স বাক্য, আর এটা হচ্ছে একটা কম্পাউন্ড বাক্য। কীভাবে বুঝছি? এই যে মাঝখানে অ্যান্ড, একই জিনিস, ফাইনাইট ভার্ব দুইটা আছে, মাঝখানে একটা অ্যান্ড অর বাট নর ইয়েট সো, এই জিনিসগুলোর মধ্যে একটা বসছে। কিন্তু ব্যাপার যেটা বোঝানোর জন্য, তোমাকে পরীক্ষার হলে অর্ধেক দেয়া থাকবে বাক্যের, ঠিক আছে? তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, এই যে মাঝখানে ক্লজ মেকার যুক্ত যে অংশটা, এই ভদ্রলোকগুলো এক একটা ক্লজে পরিণত হয়। কিভাবে ক্লজে পরিণত হয়? এদের ছাড়া বাক্যের অংশগুলো মিলে না। বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্স, এটা না হয় অন্যভাবে। আমি যদি বাক্যের এই অংশটুকু মুছে দিই, দেখো বাক্যের অর্থ হয় নাই। হু ওয়াজ ক্রাইং, ঠিক আছে, হু ওয়াজ ক্রাইং, বাক্যের অর্থ হচ্ছে না, কারণ এখানে কোনো ক্লজ মেকার মানে হচ্ছে না। বাট যদি আমি দেখি এইটুকু মুছে দেয়, আই স আ চাইল্ড, ফুল স্টপ, বাক্য যদি এখানে ফুল স্টপ হয়ে যায়, বাক্যের অর্থ দিচ্ছে। এই যে স্বাধীনভাবে একটা ক্লজ মেকারের পরে সাধারণতভাবে আমরা দেখতেছি এখানে কি আছে, এখানে আমরা দেখব এই একটা ক্লজ মেকার, একটা ফাইনাইট ভার্ব মিলে এটা একটা ক্লজে পরিণত হয়েছে। কোন ধরনের ক্লজ? এটাও একটা ক্লজে পরিণত হয়েছে। এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, বা আমরা এটাকে মেইন ক্লজ ডাকি, বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ডাকি, ঠিক আছে, যেভাবে যাকে শান্তি পাই।
এই ভদ্রলোক হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা আমরা এটাকে ডাকি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু এটা প্রিন্সিপাল এটা সাবঅর্ডিনেট ক্লজ, মানে এই ভদ্রলোককে ছাড়া সে অর্থ প্রকাশ করতে পারবে না। আবার এখানে সে দুইটা পাশে আমরা দেখব প্রিন্সিপাল ক্লজ আর কোঅর্ডিনেটিং কনজাংশনযুক্ত কোঅর্ডিনেটিং ক্লজ এভাবে বসে। তোমাকে পরীক্ষার হলে এই অংশটা সহজ আইতে হবে, যেখানে আমরা আমাদের মিনিংগুলোকে ধরে নিয়ে আসতে পারবো, যে মিনিং বুঝে। তাহলে আমরা কী কী শিখলাম এখানে? মিনিং বোঝার চেষ্টা করছি, যে কখন কোন পাশে হোয়েনের পরে কী হবে, বিকজের পরে কী হবে, ওয়ারেজের পরে কী হবে, দোয়ালতোর পরে কী হবে, এগুলো তাইলে কখন কোন ক্লজে কীভাবে বসবে এটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, আমরা এখান থেকে এখানে শিফট করতে পারবো। তাইলে আসো যে আমরা এইখানে দেখবো যে অর্থগুলোকে এবার আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। অর্থগুলো কীভাবে অ্যাপ্লাই করবো? দেখো, অলদো যখন থাকে জাস্ট নর্মালি দেখে যাব, বোঝো না এমন জিনিস এখানে নাই। উদাহরণ দেখবা শুধু, অলদো আই ডু নট লাইক হিম, এরপরে ড্যাশ দেওয়া থাকবে, রাইট? তোমার পরীক্ষার হলে এরপরে একটা ড্যাশ দেওয়া থাকবে, আই ডু নট লাইক হিম দিয়ে। আই উড লাইক টু গো আউট, অলদো এরপরে ড্যাশ দেওয়া থাকবে। তাহলে তোমাকে বাকি অংশটুকু অলদো থাকলে যেন আমরা কী ধরছিলাম ভাইয়া? অলদো থাকলে আমরা কী করবো বলছি? বিপরীত অর্থ দিবে। আই ডোন্ট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না, আই ডোন্ট লাইক হিম, কিন্তু এমন কিছু যেটা বিপরীত যায়, মানে পছন্দ না করলে সাধারণত তুমি কারোর সাথে কোনো কাজ করো না, কিন্তু আমরা এখানে দেখবো যে পছন্দ না করা সত্ত্বেও আমি তার সাথে হয়তো কোনো কিছু করতেছি যেটা অপছন্দনীয় কিন্তু করতে বাধ্য হচ্ছে। এইখানে বাক্যের অংশটা আমরা কমপ্লিট করে দিছি। আই ডো নট লাইক হিম, অলদো আই ডো নট লাইক হিম, আই এগ্রি দ্যাট হি ইজ এ গুড রাইডার। আই উড লাইক টু গো আউট, আমি তার সাথে যাবো, অলদো ইট ইজ বিট লেট, যেহেতু এটা এখন একটু দেরি হয়ে গেছে। দেখো, অর্থ বুঝলে আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতেছি। এবার এখানে বলা আছে অলদোর সাথে কন্ট্রাস্টিং ক্লজ যাবে, তারপরে মেইন ক্লজ যাবে। তাহলে মেইন ক্লজ মানে কি? এই যে ভদ্রলোক প্রিন্সিপাল ক্লজ সারা জীবন একাই থাকবে। ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজটা আরেকভাবে দেখাই, প্রিন্সিপাল ক্লজটা একাই থাকবে। এই যে দো, অলদো, হু, হোম, হন, এইগুলোর সাথে যাব হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এইটা রিজনের উপর ভিত্তি করে অর্থ দিবে। কারণ থাকলে রেজাল্ট ক্লজ, বিপরীত অর্থ থাকলে কন্ট্রাস্টিং ক্লজ। এইসব নাম দেখে ভয় পায় না, মানে এইসব জায়গায় যেগুলো দেওয়া আছে এইসব নামের আসলে এত ভ্যালু নাই। তুমি বুঝছো কিনা, অর্থ বুঝতেছো কিনা, যে একটা থাকলে একটা বিপরীত অর্থ দিবে। তো বিপরীত মানেই তো কন্ট্রাস্টে বাবা, মানে এগুলো দেখে অনেকে ভয় পায়, কন্ট্রাস্টিং ক্লজ না জানি কি, কিছুই না, এটা একটা না ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজই কন্ট্রাস্ট করে অর্থ দিবে। কন্ট্রাস্টিং ক্লজ বলছে, দেখলে মনে হয় যে অনেক খুব ভারী জিনিস, কিন্তু কিছুই না আসলে। আসো এবার অ্যাজ সিন্স থাকলে কি বসানোর কথা ভাইয়া? কারণ বসানোর কথা। আসো, শি মে নিড সাম হেল্প, কমা দেওয়া থাকবে, কেন? তাহলে আমরা এখানে অ্যাজ বা সিন্স যুক্ত করব, বিকজও যুক্ত করতে পারি, কোনো সমস্যা নাই। আমি যদি চাই এখানে ভাইয়া বিকজ যুক্ত করবো, কোনো সমস্যা আছে? নাই, একই তো অর্থ ডালছিলাম আমরা। কারণ সে শহরে নতুন, অ্যাজ শি ইজ নিউ। কারণ সে ছোট, শি ইজ ভেরি লিটল। কারণ সে বুঝে না অনেক জিনিস, শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। কারণ সেই এলাকা চিনে না, হি ডাজন্ট নো দ্য এরিয়া। কারণ সে এলাকার সাথে পরিচিত না, শি ইজ নট ফ্যামিলিয়ার উইথ দিস এরিয়া। যেইভাবেই অর্থ ঠিক রেখে, বাক্যের গঠন ঠিক রেখে তুমি যে কোনো অর্থ বসাইতে পারবা, নট নেসেসারি তোমাকে এই বাক্যটাই বসাইতে হবে। এই জায়গায় তুমি স্বাধীন। ঠিক আছে, আসো এবার ইটস রেনিং এগেইন, অ্যাজ ইট ইজ রেনিং এগেইন। তার মানে পরের অংশ কী হবে? এটা সাথে সাথে অর্থ যাবে। অলদো থাকলে বিপরীত গেছে, অ্যাজ থাকলে সাথে সাথে যাবে। তার মানে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমরা এবার আর বাইরে যাব না। উইল হ্যাভ টু স্টে হোম, আমাদেরকে ঘরে থাকতে হবে। উইল নট গো আউট, আমরা বাইরে যাব না। অ্যাজ ইট ইজ রেনিং এন, লেটস প্লে ইনসাইড, চলো আমরা ঘরেই খেলি। লেটস নট গো আউট, চলো বাইরে না যাই। মিনিমাম যা খুশি তুমি ব্যবহার করো, মেক শিওর যে তোমার বাক্য ঠিকঠাক। ঠিক আছে, তাইলে এই যে এখন বলছে অ্যাজ সিন্সের এই পাশে কি বসে, বহুত জ্ঞানী কথা স্লাইডে বলা আছে, কিন্তু তোমাদের আসলে এত কিছু পড়ারই দরকার নাই। মেইন ক্লজ থাকবে, ঠিক আছে, আমরা জানি যে মেইন ক্লজ থাকবে, অ্যাজ সিন্সের আগে মেইন ক্লজ থাকে, কারণ মাঝখানে ক্লজ মেকার বসে সাধারণত। এরপরে অলরেডি নোন অর প্রবেবল রিজন ক্লজ দরকার আছে, যা বাংলায় বলছো তাই, যেটা নোন ক্লজ অথবা যেটা জানো অলরেডি সেটা ব্যবহৃত হবে। দ্যাটস ইট। যদি কখনো অ্যাজ সিন্স সামনে চলে যায়, যে সিন্স সামনে আসছে না, তারপরেও সাবঅর্ডিনেট ক্লজটাই বসবে, দেন প্রিন্সিপাল ক্লজ বসবে, আর কিছুই না। আসো এবার ওকে, সিন্স যুক্ত থাকলে, যখন বাক্যে সিন্স যুক্ত থাকে কি হয় ভাইয়া? আমরা চেঞ্জিং সেন্টেন্সের আগেই রাইট ফর্ম ভার্বসেই পড়ছিলাম না? সিন্স যুক্ত হলে এক পাশে ভার্ব টু থাকবে। কখন? যখন এই পাশে প্রেজেন্ট থাকবে, হয় ভার্ব ওয়ান অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি, এগুলো যদি থাকে। আর এই পাশে যদি ভার্ব টু বা ভার্ব থ্রি থাকে, এই পাশে হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে। সো এটা কি নতুন কিছু? নতুন কিছু না, আমরা পড়বো না। হি হ্যাজন্ট ফোন হিজ ওয়াইফ, সে হ্যাজন্ট ফোন সিন্স হি ওয়েন্ট টু আমেরিকা যাওয়া পর্যন্ত সে তাকে ফোন দেয় না। সিন্স হি ওয়াজ মিসিং হওয়ার পর থেকে সে জানাচ্ছে না। ইট ওয়াজ লং সিন্স উই মেড লাস্ট টাইম, আমরা সর্বশেষ যখন দেখা করেছি। সিম্পল আলাপ। আসো এবার অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে, আগেও পড়ছি অ্যাজ ইফ অ্যাজ দো, রাইট ফর্ম ভার্বসের ক্লাসেই পড়ছি। কী ছিল অ্যাজ ইফ অ্যাজ দো? যদি মাঝখানে অ্যাজ ইফ থাকে, এই পাশে ভার্ব ওয়ান হইলে দুইটা জিনিস ঘটতে পারে। ভার্ব ওয়ান হইলে হয় ওয়ার বসবে বি ভার্ব থাকলে, অথবা ভার্ব টু বসবে যদি ভার্ব বসে।
আর এই পাশে যদি ভার্ব টু থাকে অ্যাজ ইফ অ্যাজ দো থাকলো, তারপর আমরা এখানে দেখবো বি ভার্বের পরিবর্তে হ্যাড বিন বসবে ওয়ারের জায়গায়, আর অথবা হ্যাড প্লাস ভার্ব থ্রি বসবে। এইটুকুই ছিল না ভাই? ওই আবার ঘুরে ফিরে এটুকুই বর্ণনা করছে অ্যাজ ইফ অ্যাজ দো, মেন ক্লজ, ফ্রেজার ভার্ব, ইমাজিনারি ক্লজ। দরকার নাই তো, আমি তো জানি যে আমি তারা যে পাগল বলতেছে আমি না জেনেই বলতেছি তাকে। ইউ লুক অ্যাজ দো ইউ নিউ, তাহলে এখানে ভার্ব ওয়ান, এখানে ভার্ব টু। হি টক্স ভার্ব ওয়ান, অ্যাজ ইফ অ্যাজ দো হি আর, এই যে ওয়ার বসছে, ঠিক আছে? এখানে বি ভার্বটা থাকলে শুধু ওয়ার বসবে, এটুকু আমাকে এনশিওর করতে হবে। ভেরি সিম্পল। আসো এবার অনেকগুলো নিয়ম পড়তেছি কিন্তু আসলে আমার এত কিছু পড়তে হবে না। আসো, এটা কন্ডিশনালস, এটাও রাইট ফর্ম ভার্বসে পড়ছিলাম। ইফ যুক্ত কন্ডিশনালসের ক্ষেত্রে হ্যাড পাস্ট পারফেক্ট মানে ইফের আগে যদি হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে, পরের অংশে উড, কুড, মাইট, হ্যাভ প্লাস ভার্ব থ্রি বসবে। এই জিনিসটা আমরা আগেই পড়ে আসছি। সাথে এটাও বলছিলাম ইফ না এসে, বাই এনি চান্স যদি ইফ না আসে, তাহলে হ্যাড দিয়েই বাক্য শুরু হবে, যেটা ইনভার্সন হবে, যে হ্যাড সামনে বসে শুরু হবে। এই সেই ভদ্রলোক, হ্যাড আই আর্ন মাচ মোর, আই উড হ্যাভ রান, একই রুলস বসছে। মানে এই বাক্য এরকম ছিল, ইফ আই হ্যাড আর্নড মাচ মোর, এই সেম জিনিস আমরা ব্যবহার করতে পারতাম। সিম্পল অ্যাজ দ্যাট। নতুন কোনো কিছু আমরা শিখবো না। বিকজ থাকলে রিজন ক্লজ, বিকজের এই পাশে রেজাল্ট ক্লজ, অন্য পাশে রিজন ক্লজ। মানে ওই যে কারণ কথাটা বলছে, এটা ইংলিশে বলছে, কিছুই না, তুমি আসো। উই লেফট, উই আর লেট, আমরা দেরি করে আসছি। বিকজ, তাহলে এইটা কি রেজাল্ট, যে আমরা দেরি করে আসছি। তাহলে বিকজের পরে তোমাকে কারণ বলতে হবে। সিম্পল আলাপ। আমরা তো কারণ অর্থে বিকজকে বসাইছিলাম, মনে আছে? এই যে কারণ অর্থে কোথায়, এই যে বিকজ বসবে প্রথমেই আছে। তাহলে এখন যদি কারণকে তোমার লেকচার শিটে বলা হয় যে রিজন ক্লজ, তোমার কি কোনো ঝামেলা? কোনো ঝামেলা নাই। আসো এবার, উই আর লেট বিকজ ইট রেইনড, বিকজ দেয়ার ওয়াজ ট্রাফিক জ্যাম, হিউজ ট্রাফিক জ্যাম, বিকজ দেয়ার ওয়াজ এন অ্যাক্সিডেন্ট। তুমি যে কোনো বাক্য দিয়ে এটাকে বলতে পারবা, সিম্পলি তোমার বলার ভাষাটা ঠিকঠাক হইলেই হবে। আসো, বাই দ্য টাইম বুঝাইলে হচ্ছে মানে কাছাকাছি বুঝায়। আই উইল বি ইন বেড বাই দ্য টাইম, কিছুটা বিফোর অর্থে দেয়, হ্যাঁ, যে তুমি আসার আগেই। বাই দ্য টাইম ইউ গেট হোম, যখন তুমি আসবে তার আগেই, ঠিক আছে? এই অর্থে, দ্যাটস ইট। এটাকে তুমি চাইলে বিফোরের নিয়মে মনে রাখতে পারবা, যেটা বিফোর একটু আগে বুঝায়। ওকে, আসো, ইভেন ইফ, ইভেন দো, এখান থেকে প্রশ্ন হয়, হ্যাঁ, যেগুলো থেকে প্রশ্ন হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ইভেন ইফ, ইভেন দো। এক্ষেত্রে কী হয়, বাক্য খেয়াল করো, আই উইল গেট দ্যাট ইভেন ইফ, তাহলে আমি যাবো যদিও, দো যেহেতু আছে, ইফ যেহেতু আছে, যদিও, তার মানে একটা কিছু চ্যালেঞ্জ বুঝাবে। ইভেন ইফ আই হ্যাভ টু ওয়ার্ক, আমাকে যদি হেঁটেও যাইতে হয়, শর্ত নিচ্ছে আমি যাবো, যদি আমাকে হেঁটেও যাইতে হয় এই শর্তেও আমি যাবো, আমাকে যদি মরেও যাইতে হয়, ইভেন ইফ ডাই, ইভেন ইফ আই ফেল, ইভেন ইফ আই হ্যাভ টু ট্রাই ওয়ান এগেইন অ্যান্ড এগেইন, যে কোনোভাবে তুমি বাক্যটাকে বলো, অর্থ হয়ে যাবে, ঠিক আছে? আসো এবার পরেরটা কি, লেটার অন। তোমরা লেটার অন পড়ছো, রাইট ফর্ম ভার্বসে পড়ছো, ঠিক আছে? লেটার অনের ক্ষেত্রে কী হয় আমরা দেখবো, হি ক্যানট বাই আ রিং, তারপরে লেটার অন থাকে, সে তো একটা রিংই কিনতে পারে না, লেটার অন। তারপর আমরা দেখব একটা ফ্রেজ বসায় দিব অথবা ক্লজ বসায় দিব। তাহলে ক্যান নট বাই একমাত্র ফাইনাইট ভার্ব হিসাবেই থাকলো, পরের বার আমরা আর কোনো ভার্ব ব্যবহার করলাম না, একটা ফ্রেজ বসায় দিলাম, এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে থাকলো, ঠিক আছে? সেন্টেন্স বুঝলে যে কোনো জিনিস করাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। আই ক্যানট ওয়ার্ক লেট অ্যালোন রান আ রেস, আমি তো হাঁটতেই পারি না। লেট অ্যালোন মানে দূরের আলাপ, লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে ওটা তো দূরের আলাপ, দূরের আলাপ। রাইট ফর্ম ভার্বসে পড়ছে আগের ক্লাসটাই, দেখে নিও। 1 নম্বর ক্লাস ছিল রাইট ফর্ম ভার্ব আমাদের, আমরা যেগুলো ফ্রি ক্লাসগুলো তোমাদের দিচ্ছি। নাও দ্যাট, আচ্ছা নাও দ্যাট বসলে কি বুঝাবে, নাও দ্যাট রাশেদ ইজ ম্যারিড, তাহলে এই যে দ্যাট, নাও দ্যাট, এই পুরোটা অংশকে আমরা কি নিব, ক্লজ মেকার হিসাবে নিব। তাহলে আসো, নাও দ্যাট, তাহলে রাশেদ ইজ ম্যারিড, হি হ্যাজ বিকাম, এই যে হ্যাজ প্লাস ভার্ব, সে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব হিসাবে বসছে, মানে এই পাশে একটা ফাইনাইট ভার্ব দিতে হবে সোজা বাংলা। এইখানে ইজ প্লাস ভার্ব, সে একটা ফাইনাইট ভার্ব, এই নাও দ্যাট হচ্ছে ক্লজ মেকার, তাহলে একটা ক্লজ মেকার, দুইটা ফাইনাইট ভার্ব, বাক্যের অংশ হচ্ছে এটা। সিম্পল অ্যাজ দ্যাট। নাও দ্যাট মানে এখন যেহেতু এটা হয়ে গেছে তাহলে এটা করতে হবে, দ্যাটস ইট। ওয়ান্স থাকলে কি হয়, ওয়ান্স ইউ হ্যাভ পাসড ইউর টেস্ট, তাহলে ওয়ান্স যুক্ত আছে, তুমি যখন টেস্ট পাস করে ফেলবা তাহলে সেখানে অন্য কিছু হবে নিশ্চয়ই। আইল লেট ইউ ড্রাইভ মাই কার, আমি তোমাকে ড্রাইভ করতে দিব আমার কার, শর্তের পরে শর্ত মাইনা নেওয়া অর্থে ব্যবহৃত হবে, দ্যাটস ইট। আসো, প্রোভাইড দ্যাট, প্রোভাইড দ্যাট থেকে প্রশ্ন আসছে গত 2-3 বছরে টানাই, বিভিন্ন বোর্ডেই প্রশ্ন আসছে, যদিও তোমাদের এক বোর্ডে প্রশ্ন হওয়ার কথা হয়েছে, লেটস সি হয় কিনা। আসো, বহুত নাটকই হবে আরও। উই উইল বাই এভরিথিং ইউর প্রডিউস, তুমি যা যা বানাও আমি সব কিছুই নিব। প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড মানে ইফ, গিভেন দ্যাট, প্রোভাইডেড দ্যাট যে অর্থে ব্যবহার করো। প্রোভাইডেড দ্যাট প্রাইস ইজ ফেয়ার, যদি ইয়াটা ফেয়ার হয়, তা আমি যদি এখানে প্রোভাইডেড দ্যাটকে এটা ইফ লিখি, ঠিক আছে, ইফ অফকোর্স দ্য প্রাইস ইজ ফেয়ার, হয়ে গেছে না? সিম্পল আলাপ। আসো এবার
সো মাচ, সো মেনি, এগুলা ভেরি ইজি। আচ্ছা, এত পরিমাণে হি হ্যাজ রিড সো মেনি বুকস দ্যাট হি নোজ এভরিথিং। সে এত কিছু পড়ছে যে হি নোজ এভরিথিং, এত কিছু পড়ছে হি আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট ভেরি ওয়েল। সে চাইলেই কনটেক্সটটাকে খুব ভালো বোঝে। যে ধরনের দিতে চাও প্রাসঙ্গিক। এখন যদি তুমি বলো সে এত পরিমাণে বই পড়ছে যে সে ভাত খায়, তো বাক্য তো হয়েছে ভাইয়া, হি রেড সো মেনি বুক দ্যাট হি ইট রাইস। তো এটা কি বাক্যের সাথে কনটেক্সট মিললো না। সো কনটেক্সটটাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে? আসো এবার দেখো, উই এট দ্যাট ইন অর্ডার, দ্যাট থাকলে কি হয়? শর্ত হইলেই তো হইলো। আমরা কী করবো? উই এট সো দ্যাট উই লিভ, আমরা যেন বেঁচে থাকি। সো দ্যাট উই বিকাম হেলদি, যাতে করে আমরা হেলদি হই। সো দ্যাট উই গেট স্ট্রেংথ ফ্রম ফুড, হোয়ারএভার, ঠিক আছে? যেভাবে দিতে চাও। আচ্ছা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যদি থাকে, সিম্পল, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটাই প্রথমবার, তার মানে আমি এইবারই করলাম, একটু আগেই করলাম, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট, একটু আগে যেই কাজ হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে? আচ্ছা, ইট ইজ দ্য থার্ড কেক। আচ্ছা, যে এইটা সে খাইছে এখন পর্যন্ত, এই ধরনের প্রেজেন্ট পারফেক্ট। বাট যদি এমন আসে ইট ওয়াজ দ্য লাস্ট টাইম অথবা ইট ইজ দ্য লাস্ট টাইম, তখন কিন্তু ঘটনা ঘটে যাবে। ওয়াজ থাকলে, ওয়াজ যদি থাকে, এখানে যদি ভার্ব টু থাকে, খুব স্বাভাবিকভাবেই পরের অংশে হ্যাড প্লাস ভার্ব টু নিঃসন্দেহে বসায় দিবা, সেটা আলাদা। কিন্তু দিস ইজ দ্য লাস্ট টাইম, আমি কিন্তু এই শেষবারের মতো, তো বাংলা ভাবো তো কী বলো, এটাই শেষবার যে তোমাকে আমি দিচ্ছি, এটাই শেষবার যে তোমাকে আমি দিব, এটাই শেষবার তোমারে দিয়ে দিলাম। তিনটার যে কোনোটা বলি না আমরা, কিন্তু প্রথমবার হলে কি এটা বলি যে এটাই প্রথমবার তোমাকে আমি দিচ্ছি, কারণ তুমি আরও দুই দিবা। তাকে শেষবারের আলাপটা ভিন্ন হয়। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, তুমি চাইলে বলতে পারবা দিস ইজ দ্য লাস্ট টাইমের পরে যে আই পে, নর্মালি এটাই দিচ্ছি, আর দিব না, এখন দিচ্ছি, এম পেইং, অথবা এটাই শেষবারের মতো দিলাম তোমাকে, শেষবারের মতো দিয়ে দিব, ঠিক আছে? তাহলে ফিউচারও ব্যবহার করা যাবে, এটাই হচ্ছে মূল আলাপ। আসো এবার আনলেসের ব্যবহারগুলো দেখো। আনলেস, তারপরে হচ্ছে আনটিল, মানে আনলেস মানে ইফ নট, এই অর্থ দিবে। যদি না হয়, আনটিল মানে হচ্ছে যদি তখন পর্যন্ত না হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই কারণ বোঝাবে। আর ওয়েন এভার হচ্ছে জায়গা বোঝাবে। এগুলো আমরা দেখাই দিচ্ছি, উদাহরণগুলো দেখে নিলে এই শীটটা তোমাদেরকে দিয়ে দিব, পারবা। এবার আসো ওয়ারেজ একইভাবে। এবার আসো যে প্রশ্নটাকে আমরা সলভ করতেছিলাম, চলো আমরা একটা সলভ করে দেখি। যে বেসিকটা শিখলাম, এই বেসিক ধরে আমরা মানে প্রশ্নগুলো সলভ করতে পারি কিনা, তারপরে তো আমাদেরকে আলাদা ক্লাস দেওয়াই হবে পুরোটার উপর। ট্রিজ আর এসেন্সিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের এক্সিস্টেন্সের জন্য ট্রিজ আর ভেরি এসেন্সিয়াল, খুবই ইম্পর্টেন্ট, জরুরি। উই শুড, তাহলে আমাদের কী করা উচিত? শুডের পরে ভার্ব ওয়ান বসবে, শালি এটা নিশ্চিত করো আগে, ঠিক আছে? উই শুড, যেহেতু প্ল্যান্ট জরুরি, তাহলে আমাদের আরও বেশি করে প্ল্যান্টিং করা উচিত। উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, আমাদের উচিত আরও ট্রি রোপণ করা। উই শুড মেক পিপল অ্যাওয়্যার অফ প্ল্যান্টিং ট্রিজ, ভার্ব ওয়ান দিলেই হচ্ছে আমাদের লোকদেরকে উৎসাহ দেওয়া উচিত, ঠিক আছে? উই শুড নট কাট ট্রিজ মোর, আমাদের খুব বেশি গাছ কাটা উচিত না। উই শুড প্রোটেক্ট ট্রিজ ফ্রম বিং কাটিং ডাউন, যেইভাবে দিতে চাও, ঠিক আছে? ফ্রম বিং কাট ডাউন, ঠিক আছে? আসো এবার, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইউ ক্যানট গেট আ জব, কী বলছিলাম? এখানে একটা ভার্ব ওয়ান আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে আমাকে এখানে যদি আমি ক্লজ মেকার না দেই, তাহলে আমরা এখানে লিখবো উইদাউট ইট, WITH, উইদাউট ইট, শুধু সাবজেক্ট বসায় দিব, ইউ ক্যানট গো অ্যাট, বাক্য হয়ে গেল। না, আমি এটা ভাবে কমপ্লেক্স সেন্টেন্সে বলতে চাই, তাহলে আমরা লিখবো ইফ ইউ ডোন্ট নো ইংলিশ ইউ ক্যানট গেট আ গুড জব, দুটাই বলতে পারি না? পারি তো? যদি আমি এখানে বলতে চাই যে ইফ ইউ এখানে লিখলাম যে ইফ ইউ ডোন্ট নো ইংলিশ ওয়েল, তাহলে ইউ ক্যানট গুড জব, ইউ ক্যানট গেট আ গুড জব, দুটাই হতে পারে। তাহলে ইফ বসছে, দুই পাশে ফাইনাইট ভার্ব। ইফ ছাড়া লিখবো, তাহলে নর্মালি হচ্ছে বসায় দেবো কোনো ভার্ব ছাড়া। করাপশন ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টের জন্য করাপশন একটা অবস্টাকল। ইট ইজ হাই টাইম, হাই টাইম থাকলে আমাদের মূল লক্ষ্যের জায়গা কি? পরে ভার্ব টু বসানো। ইট ইজ হাই টাইম উই স্টপড করাপশন, উই স্টপড করাপশন। ইট ইজ হাই টাইম উই বিকেম কি? আমরা সৎ হয়ে যাব, অনেস্ট, উই অল বিকেম অনেস্ট, আমরা সবাই সৎ হয়ে যাব। মাই চাইল্ড ওয়াজ আ ফুল অফ জয় অ্যান্ড হ্যাপিনেস, আই উইশ। আচ্ছা, আই উইশ যখন থাকবে তখন কী ব্যবহার করব? বাচ্চা ব্যবহার করতে গেলে আমরা দেখবো বি ব্যবহার করবো, আই উইশ আই ওয়ার আ চাইল্ড অ্যাগেন। আবার যদি এমন হইতো যে আমি বাচ্চা হয়ে গেছি, ঠিক আছে, আই উইশ, অথবা কুড বি দিতে পারি আই উইশ আই কুড বি আ চাইল্ড অ্যাগেন। ওকে, মোবাইল ফোন ইজ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, বাট দিছে মানে বিপরীত অর্থ। এইখানে যা বলছে তার ঠিক অপোজিটটা বসবে। বলছে মোবাইল ফোন খুব জরুরি, ওয়ান্ডার মডার্ন সায়েন্সের, বাট আমরা এটাকে খারাপভাবে ব্যবহার করি। উই সামটাইমস ইউজ ইট অথবা উই মিস ইউজ ইট, একদম নর্মালি দিয়ে দাও। সামটাইমস উই মিস ইউজ ইট, বাট উই মিস ইউজ ইট সামটাইমস, ঠিক আছে? মাঝে মাঝে আমরা এটাকে খারাপ ব্যবহার করি।
হি কনফেস দ্যাট সো আই ফরগিভ হিম, আমি তাকে মাফ করে দিছি। তাহলে ঘটনা কী ঘটছে? সে নিশ্চয়ই স্বীকার করছে সে দোষ করছে। হি কনফেস দ্যাট আছে, এই পাশে ভার্ব টু অলরেডি একটা আছে ফাইনাইট ভার্ব, এই পাশে ভার্ব টু লাগবে। তাহলে একটা হি ওয়াজ গিলটি, ঠিক আছে। হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি, হি হ্যাড বিন গিলটি, যে কোনটা দিতে পারো সমস্যা নাই, দিয়ে এটা শেষ করবো। দ্য স্টুডেন্টস কুড নট মেমোরাইজ দ্য পয়েন্ট, ইট ইজ টু ডিফিকাল্ট। প্রেজেন্ট সরি এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে যাবে। কীভাবে বুঝছি? টু দেয়া আছে, ওয়াজ ফাইনাইট ভার্ব দেয়া আছে, তাহলে এই পাশে একটা নন ফাইনাইট বসায় দিলে হয় টু প্লাস ভার ওয়ান। টু প্লাস ভার ওয়ান দিলে মেমোরাইজ ভার্ব দিয়ে দিলাম, তার আগে টু বসায় দিলাম। টু প্লাস ভার ওয়ান সারা জীবন একটা নন ফাইনাইট ভার্ব, ক্লাসে শুরুতে বলছে যে ভার্ব ফাইভ অলওয়েজ নন ফাইনাইট বসে, ভার্ব ফাইভ হচ্ছে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, তাহলে একমাত্র ভার্ব হচ্ছে ওয়াজ, এই পুরোটা একটা সিম্পল সেন্টেন্স ওই অংশটা। সিন্স দেয়ার ওয়াজ নো মোর কোয়েশ্চেন টু ডিসকাস, আচ্ছা যেহেতু কোনো ডিসকাসের কোনো প্রশ্ন ছিল না, ঠিক আছে, তাহলে টিচার তুমি বলতে পারবা যে আমরা করছি, ক্লাস শেষ করে দিছি, মিটিং শেষ করে দিছি, টিচার শেষ করে দিছে, ঠিক আছে। আচ্ছা তাহলে টিচার, তাহলে TECHER টিচার এন্ড করে দিছে, প্রোগ্রাম এন্ড দ্য প্রোগ্রাম, ঠিক আছে, দিয়ে দিবা। ফিমেল এডুকেশন ইজ আ ক্রাইং নিড, দেখো ক্রাইং নিড খুবই জরুরি ফর আওয়ার কান্ট্রি, দিস ইজ এ গুড সাইন দ্যাট নাও ডেস, আচ্ছা দ্যাট আছে, খেয়াল করো দ্যাট যুক্ত এ গুড সাইন, এটা একটা ফাইনাইট ভার্ব ইজ, বর্তমানের কথাটা উল্লেখ আছে নাও ডেস, তাহলে প্রতিদিন রেগুলার যেটা হচ্ছে ওমেন আর গেটিং এডুকেটেড, ঠিক আছে, এখানে আমরা জাস্ট নর্মালি ভার্ব 90 দিব, ওমেন আর গেটিং এডুকেটেড নর্মালি লাগা যাবে। সো সি এই জিনিসগুলো খুব ইজিলি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। সো তোমাদের নেক্সট ক্লাসে অর্থাৎ বোর্ড কোশ্চেন এবং টেস্ট পেপারের উপরে ভিত্তি করে আমরা পুরোটাকেই চেষ্টা করবো যে একটা কমপ্লিট সেন্টেন্সের A to Z থরলি তোমাদেরকে এটা পড়া দেয় ইনশাল্লাহ, যাতে করে তোমাদের মানে প্রশ্নগুলো আসলে কীভাবে সলভ করবে সেটা আমরা বুঝতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে। তার এক পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। আসসালামু আলাইকুম।